হাই, আমি ইজেল। আর এই পেইন্টিংটা আমার আঁকা। আমি মেইনলি ওয়াটার কালার পোর্ট্রেট করি, কিন্তু অন্যান্য মিডিয়াতেও কাজ করা হয়। এই ভিডিওতে আপনি আমার পেইন্টিং সম্পর্কে জানা ছাড়াও আরও মজার মজার গল্প শুনতে পারবেন, গথিক সব গল্প। এজন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার কাজ নিয়মিত দেখে থাকেন তারা জানেন আমি সেলিব্রিটি আর অরিজিনাল পেইন্টিং দুটোই করে থাকি। আমার আগের একটা পেইন্টিং ইউটিউবে দেয়া আছে, সেটার নাম হচ্ছে নেস্ট ফর পয়জন স্নেকস। এই পেইন্টিংয়ের প্রোগ্রেস ও স্পিড পেইন্টিং হিসেবে আমার চ্যানেলে দেয়া আছে। আমি এখন যার পোর্ট্রেট আঁকছি আমি নিশ্চিত আপনারা সবাই তাকে চিনেন। ওনার নাম সুনিধি নায়ক। সুনিধি নায়ক একজন মিউজিশিয়ান। ওনার জন্ম ভারতে এবং তিনি একজন বাঙালি, এবং তিনি বাংলাদেশি মিউজিশিয়ান। অর্ণবের স্ত্রী, সেই সেন্সে উনি একজন বাংলাদেশীও। আপনি ওনার গান শুনেছেন অর্ণবের রবীন্দ্রসঙ্গীতের সাথে। সুনিধি দিদি কভার করা রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমার প্রিয় গান হচ্ছে ও যে মানে না মানা। সন্ধ্যায় ছাদে বসে বসে মাঝে মধ্যেই গানটা শোনা হয়। গত কয়েক বছরে অর্ণব দা এবং সুনিধি দিদিকে আপনারা বেশিরভাগ সময় দেখেছেন কোক স্টুডিওতে। 2023 সালের মাঝামাঝি অর্ণব দা আর সুনিধি দিদি সন্ধ্যাতারা নামের একটা গানে একসাথে পারফর্ম করেন। আমি যখন বিভিন্ন ইভেন্টে যাই এখনও এই গান হাই ভলিউমে বাজিয়ে সবাই হই হুল্লোড় করে। বোঝাই যাচ্ছে গান খুবই হিট। আর 2025 সালে সুনিধি দিদি আরেকটি এক্সাইটিং পপ সং রিলিজ করেন, খুবই ইডিএম ভাইব। এই গানটাও আমার ছাদে হেডফোন লাগিয়ে শোনার গান। বিশেষত এই গানটা যখন রিলিজ পায় তখন বর্ষাকাল ছিল। ঝিরঝির বৃষ্টিতে ভিজে ভিজে ফোন ঢেকে হেডফোনে এই গান শোনার মজাই আলাদা। আর এই বছরের শেষে অর্ণব দা অ্যালবাম ভাল লাগে না, ওটার ভাল লাগে না কিছু গানটা একটা মেমোরেবল গান। গানটার লিরিক্স লিখেছেন লেজেন্ডারি এবং অতুলনীয় লিরিসিস্ট রাজীব আশরাফ। রাজীব আশরাফ আনফর্চুনেটলি 2023 সালে আমাদের ছেড়ে চলে যান। রাজীব আশরাফের লেখা কমপ্লেক্স আর সারিয়ালিস্টিক লিরিক্স শুনতে হলেও অর্ণবের বাকি অ্যালবামের গান আপনাকে শুনতে হবে। আর কমপ্লেক্স এবং নান্দনিক লিরিক্স পেয়ে যাবেন অর্ণবের লেখা পালাবে কোথায় গানেও। অর্ণবের টিমের লিরিক্স মানে কমপ্লেক্সিটি আর ডেপথ। একবার শুনলে শেষ হয়ে যায় না, বারবার শুনতে হয়। সুনিধি নায়কের এই ছবিটা আমি ওনার ছবি দেখে আঁকছি। ছবিটা একটা বিশেষ অকেশনের ছবি। এই ছবিটা তোলা হয়েছে মেহজাবিন চৌধুরী আর রাজীব আল আদনানের বিয়ের ইভেন্টে। আর এই ছবিটা আমি পেয়েছি সুনিধিদির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। বিয়ের ইভেন্টের ছবি আঁকতে আঁকতে আশা করি একদিন আমারও ভালোভাবে বিয়ে হয়ে যাবে। যেহেতু সুনিধি নায়কের ছবি আঁকছি সেজন্য শান্তিনিকেতনের কথা বলতেই হবে। আপনারা যারা জানেন না, শান্তিনিকেতন একটা জায়গার নাম। আমরা যখন শান্তিনিকেতনে পড়ার কথা বলি তখন আমরা আসলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে বুঝাই। শান্তিনিকেতন হচ্ছে ভারতের ওয়েস্ট বেঙ্গলে বীরভূম জেলার বোলপুরে অবস্থিত। শান্তিনিকেতনের প্রতিষ্ঠাতা হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, আর বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। বিশ্বভারতীতে পড়তে হলে আপনাকে চান্স পেতে হবে, অ্যাডমিশন ফি দিয়ে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ এখানে যারা পড়তে যায় তারা খুবই প্রতিভাবান। বাংলাদেশ আর ভারত সহ বিশ্বের অনেক দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসে।
উঠতি শিল্পীদের জন্য, যারা স্কুল কলেজে পড়েন, তাদের জন্য বিশ্বভারতী একটা স্বপ্নের দেশের মতো। যারা ছোট থাকে তারা তারা ছোটবেলা থেকে অনেক প্র্যাকটিস করে, অনেক আশা নিয়ে থাকে যে একদিন আমরা বিশ্বভারতীতে পড়তে যাব। আমি যখন ক্লাস 7-এ পড়তাম, তখন রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আবৃত্তি করে আমি ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আমার ক্লাসমেটও ওই দিন ফার্স্ট প্রাইজ পেয়েছিল, কিন্তু ওর কবিতাটা ডিফারেন্ট ছিল। দুইজনে একসাথেই ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। আর আমরা বড় হয়েছিও রবীন্দ্রসঙ্গীত গেয়ে গেয়ে। স্কুলে যারা সবাই গানের প্রতিযোগিতা করতো, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত ছিল তাদের জন্য আবশ্যিক একটা ব্যাপার। রবীন্দ্রসঙ্গীত আর নজরুল সঙ্গীত ছাড়া একটা শৈশব হয়তোবা আমরা কেউ কল্পনাই করতে পারি না। কোনো বাসায় গেলাম, ছোট ছোট থাকতে সবাই প্রথমেই বলবে যে মা তুমি কি রবীন্দ্রসঙ্গীত গেতে পারো, একটা গেয়ে শোনাও। আর অন্যান্য গান শুনলে হয়তোবা মুরব্বী গোছের যারা আছেন তারা খুব একটা বেশি ইম্পর্টেন্স দিতেন না। আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের খুব বিখ্যাত একটা উপন্যাস প্রথম আলো যখন পড়ছিলাম, তখন আমি অনেক মজার মজার জিনিস জানতে পারি। প্রথম আলো 2 খণ্ডে প্রকাশিত হয়। সেখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের একটি কাল্পনিক ডিপিকশন আছে। কাল্পনিক হলেও ওনার সম্পর্কে লেখা অনেক বই থেকে সুনীল গঙ্গোপাধ্যায় অনেক তথ্য সংগ্রহ করেছেন। সেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন, যখন মাত্র শুরুর দিকে ছিল, তখন তিনি অনেক অর্থকষ্টে ছিলেন। ওনার ছাত্রদের জন্য কোনো ক্লাসরুম ছিল না। এখনও বিশ্বভারতীতে আউটডোরে ক্লাস হয় মাঝে মধ্যে, কিন্তু সেটা ট্রেডিশন ধরে রাখার জন্য। তবে ওখানকার কারিকুলাম সম্পর্কে আমি সম্পূর্ণভাবে জানি না। আমি এটা ইন্টারনেটে পড়েছি যে ওখানে এখনও আম গাছের নিচে ক্লাস হয়। বিশ্বভারতীতে না পড়লেও শান্তিনিকেতন থেকে অবশ্যই ঘুরে আসবেন। আমাদের সুনিধি নায়ক বিশ্বভারতীর ছাত্রী ছিলেন। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে ওনার বিশেষ দক্ষতা রয়েছে। এখন আসি আমার পেইন্টিংয়ের মিডিয়ামে আর আমার পেইন্টিংয়ের স্টাইলে। আমি জল রঙে ছবি আঁকি। আর এখন আমি বলছি যে জল রং সম্পর্কে কিছু কথাবার্তা। জল রং বা ওয়াটার কালার হচ্ছে একটা মিডিয়াম যেটা দিয়ে ছবি আঁকা হয়। জল রঙে ছবি আঁকার জন্য বিশেষ কাগজের দরকার হয়। অফসেট পেপারে জল রং করতে গেলে কাগজ ছিঁড়ে যাবে। অফসেট পেপার অর্থাৎ যে কাগজ সাধারণভাবে লেখার জন্য আমরা ব্যবহার করি, সেই কাগজের ওজন খুব বেশি না। যখন কাগজ ভিজে যায় তখন কাগজের ওজন বেড়ে যায়, আর তখন ব্রাশিং করতে গেলে কাগজে স্ক্র্যাচ পড়ে কাগজ ফুটো হয়ে যাবে। এজন্য আমরা জল রঙের সময় সাধারণ কাগজ ব্যবহার করি না। আমরা যে অফসেট পেপারগুলো নিয়মিতভাবে ব্যবহার করি ওগুলোর পুরুত্ব হয় 80 GSM এর নিচে। এখন GSM শব্দটা খুবই প্রফেশনাল টাইপের, ফ্যাক্টরি সাউন্ডিং একটা শব্দ GSM। এভাবে যারা কাপড়ের ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয় যে 80 GSM, 160 GSM, 300 GSM। তো GSMটা আসলে কি? GSM এর ফুল ফর্ম হচ্ছে গ্রাম পার স্কোয়ার মিটার। গ্রাম পার স্কোয়ার মিটার। কারণ কাটার আগে কাগজ ফ্যাক্টরিতে হচ্ছে মিটার মিটার ধরে একদম সারির মতো করে তৈরি হয়, সারি সারি ধরে। সেই কাগজের ওজন প্রতি বর্গ মিটারে যেটা হয় সেটাই GSM।
বেশি ওজনের কাগজ বেশি রং ধারণ করতে পারে, এই কারণে 300 GSM-এর কাগজে লেয়ারের উপর লেয়ার চাপিয়ে চাপিয়ে অনেকক্ষণ ধরে ওয়াটার কালার করা যায়। ফ্যাক্টরিতে কাগজ মিটারে তৈরি হলেও হ্যান্ডমেড কাগজ কিন্তু হাতে তৈরি হয়। হাতে কতভাবে কাগজ তৈরি করা যায় তার কোনো লিমিট নেই। আমি ইউটিউবে একটা চ্যানেল খুঁজছিলাম জানার জন্য যে নিজে নিজে কিভাবে কাগজ বানাবো। অর্থাৎ যেটাকে বলে DIY। দেখলাম একজন লোক সরাসরি পাতা দিয়ে কাগজ বানায়। অনেকেই অনেক কিছু দিয়ে কাগজ বানায়, গাছের চোবড়া, তুলার পাল্প, কাঠের পাল্প। পাল্প হচ্ছে এক রকমের নরম ভর্তা যেটাকে কাগজ বানানোর জালিতে ধরাতে হয়। কাগজ বানানোর জন্য বিশেষ একটা ফ্রেম থাকে, ফ্রেমটাকে বলে মোল্ড অ্যান্ড ডেকেল। কাগজের পাল্পে এই ফ্রেমটাকে ডুবাতে হয়, তারপরে সেই যে পাল্পের যে মিশ্রণ আছে সেইখান থেকে জালিটা উঠালে ওই জালির উপরে ওই পাল্পের একটা আস্তরণ পড়ে, তখন ডেকেল দিয়ে সেই পাল্পকে চেপে চেপে কাগজে শেপ দিতে হয়। এগুলো হচ্ছে হ্যান্ডমেড কাগজ। অনেকে হ্যান্ডমেড কাগজ বানানোর সময় ফুল, তারপর পাতা এগুলো দেয় সেই পাল্পের ওপরে। এগুলো পাল্পের ওপরে দিয়ে প্রেস করে যেন কাগজের ওপর আগে থেকেই ফুলের একটা প্যাটার্ন তৈরি হয়, পাতার একটা প্যাটার্ন তৈরি হয়। তো চারুকলার ছাত্রী হিসেবে প্রথমে যে কাগজটা আমি ব্যবহার করতাম সেটা হচ্ছে হ্যান্ডমেড কাগজ। হ্যান্ডমেড কাগজ আমাদের দেশে দুই রকমের পাওয়া যায়, একটা হচ্ছে লোকাল হ্যান্ডমেড আর একটা হচ্ছে ইন্ডিয়ান হ্যান্ডমেড। আমি প্রথমেই যে লোকাল হ্যান্ডমেডটা দিয়ে কাজ করতাম ওটা আগে 14 টাকা করে পাওয়া যেত, এখন হয়তো 50 টাকা বা তার বেশি দাম হয়ে গেছে, আমি জানি না। এই কাগজ এক একটা হচ্ছে 29 বাই 22 ইঞ্চি, লম্বায় 29 ইঞ্চি, চওড়ায় 22 ইঞ্চি। হ্যান্ডমেড নিউ মার্কেটের বাজারে পাওয়া যায়, নিউ মার্কেটে, নীলক্ষেতে, এখান থেকেই আমি কিনি। কিন্তু এছাড়াও আপনি আরও অনেক জায়গা থেকেই ওয়াটার কালারের কাগজ কিনতে পারবেন, শাহবাগের গ্রাস হপার্স থেকে, তারপরে ধানমন্ডি, গুলশান সহ আরও কিছু দোকান আছে যেখানে স্পেশালাইজড আর্টের ম্যাটেরিয়াল পাওয়া যায়। আর্ট ম্যাটেরিয়াল সব জায়গায় পাওয়া যায় না, যেমন ছোটদের কিছু আর্ট ম্যাটেরিয়ালস পাওয়া যায় আমাদের বিভিন্ন রকমের যে লোকাল দোকানে, মিরপুরের দিকে বা যে কোনো এরিয়াতে। মূলত ড্রয়িংয়ের খাতা পাওয়া যায় সেটা GSM 80-র একটু উপরে হলে হতে পারে, কিন্তু সেখানে যে আর্ট ম্যাটেরিয়াল বা পেন্সিল বা পোস্টার কালারগুলো পাওয়া যায় সেগুলো প্রফেশনালদের জন্য না, ওগুলো দিয়ে প্রফেশনাল গ্রেডের কাজ আপনারা করতে পারবেন না। সেজন্য আপনাকে নীলক্ষেতে কিংবা এরকমের কোনো বড় কোনো আর্টের দোকানে যেতে হবে যেখানে আরও হাই গ্রেডের ম্যাটেরিয়ালস পাওয়া যায়। 2022 সাল পর্যন্ত আমি ইন্ডিয়ান হ্যান্ডমেড ব্যবহার করতাম, তারপর থেকে আমি ক্যানসন মন্টভালের সেলুলোজ পেজ ব্যবহার করি। ক্যানসন মন্টভাল কাগজটা আমি সংগ্রহ করি গ্রাস হপার্স থেকে। গ্রাস হপার্স শাহবাগের অনেক দিনের পুরনো, খুবই ঐতিহ্যবাহী একটা আর্ট ম্যাটেরিয়ালের দোকান। আমি যখন চারুকলায় ভর্তি হওয়ার প্ল্যান করছিলাম তখন আমি আসলে স্বপ্নে দেখতাম যে আমি আর্টের দোকানে গিয়েছি, সেই আর্ট ম্যাটেরিয়ালের দোকানে অনেক সুন্দর তুলিগুলো অনেক অর্নামেন্টেড, আর আমি দৌড়াদৌড়ি করে দোকানে ঘুরে সেই সব তুলি আর রং কিনছি
চারুকলায় ভর্তি হওয়ার আগে আমার তখন থেকেই আমি নিয়মিতভাবে স্বপ্ন দেখতাম যে আমি দোকানে গিয়ে আর্ট ম্যাটেরিয়ালস কেনাকাটা করছি। তো যতবারই আমি কোনোখানে আর্ট ম্যাটেরিয়াল কিনতে চাই ততবারই সেটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। তো ক্যানসন মন্টভেলের যে বেসটা ওটা কটন না হলেও ওটা সেলুলোজ পেপার, আর সেলুলোজ পেপার কটন না হলেও সেটা অ্যাসিড ফ্রি। তো আরেকটা কথা আর্ট ওয়ার্ল্ডে প্রায় শোনা যায় যে কাগজ অ্যাসিড ফ্রি হতে হয়। অ্যাসিড ফ্রিটা হচ্ছে যে কাগজে রং আনার জন্য, কাগজ সাদা করার জন্য অনেক সময় অ্যাসিড দিয়ে ওটাকে একটা লেয়ার করা হয়, এবং একটা সময় পরে যদি কাগজে অনেক বেশি রোদ লাগে, কাগজ অনেক পুরনো হয়ে যায়, তখন ওই অ্যাসিডের লেয়ার দেওয়া পেপারে যে রংটা করা হয়েছে সেই রংটা একটা সময় ফেড হয়ে যায় এবং কাগজ হলুদ হলুদ হয়ে যায়। এজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে অ্যাসিড ফ্রি কাগজে ছবি আঁকার জন্য। ক্যানসন মন্টভেলের দাম আমাদের দেশে 250 টাকা পার পিস। সুতরাং কেউ যদি আমাকে বলে আপু আপনার পেন্টিং আমার কাছে 500 টাকায় বেচে দেন, সেটা কিন্তু আসলে সম্ভব না। তাহলে দেখেন কাগজের কত রকম ব্যবহার। লেখার কাগজ, বইয়ের কাগজ, আবার বড়দের কাগজ আর বাচ্চাদের ছবির কাগজও কত আলাদা। ম্যাগাজিনের পিছলা কাগজ, নিউজ প্রিন্টের কালচে পাতলা কাগজ, নাক চোখ মোছার টিস্যু, আবার টয়লেট টিস্যু, আবার প্যাকেজিং পেপার, রিসিপ্টের পেপার, গিফটের পেপার, জয়েন্ট রোলিং পেপার। তো কোন ধরনের পেপার আপনি আপনার পার্সোনাল লাইফে সবথেকে বেশি ইউজ করে থাকেন সেটা আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। তবে একটা সময় ছিল মানুষ চিঠি লেখার জন্য কাগজ ব্যবহার করত। এখন তো আর চিঠি লেখা হয় না, এখন সবাই ডিএম করে মেসেঞ্জারে আর না হলে ইনস্টাগ্রামে। আগে আগে মানুষ চিঠি লিখত, যেমন ব্রিটিশ রিজেন্সি এরাতে 1811 থেকে 1820 সাল হচ্ছে রিজেন্সি এরা। এ সময় কাগজের দামও অনেক বেশি ছিল। আপনারা কি গুইলের্মো ডেল টোরোর লেটেস্ট মুভিটা এখনও দেখেছেন, ফ্র্যাঙ্কেনস্টাইন? তো যারা জানেন না যে ফ্র্যাঙ্কেনস্টাইন গুইলের্মো ডেল টোরো যে মুভিটা বানিয়েছেন এটা ওনার ভার্সন। এর আগেও ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিটা হলিউডে অনেকবার তৈরি হয়েছে। আর ফ্র্যাঙ্কেনস্টাইন মুভির আগে একটা বই ছিল, সেটা একটা হরর উপন্যাস ছিল, এবং ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিটা হচ্ছে গিয়ে হরর উপন্যাসের অ্যাডাপ্টেশন। এখন গুইলের্মো ডেল টোরো ফ্র্যাঙ্কেনস্টাইনের যে মুভিটা বানিয়েছেন সেইখানে অভিনয় করেছেন মিয়া গথ, আর জেকব এলওর্ডি হচ্ছেন ফ্র্যাঙ্কেনস্টাইনের মনস্টার, আর ডক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন খুব সম্ভবত অস্কার আইজ্যাক। সবচেয়ে ফেমাস ফ্র্যাঙ্কেনস্টাইন মুভি, যেটার ইমেজ দিয়ে ইন্টারনেটে অনেক বেশি মিম তৈরি হয়, সবাই যেটা নিয়ে অনেক বেশি মজা করে, সেটা কিন্তু একটা সময়ে মজার ছবি ছিল না। ওইটা তৈরি হয়েছে 1941 সালের 1941 সালে। সেই ফ্র্যাঙ্কেনস্টাইন মুভিটির ডাইরেক্টর ছিলেন জেমস ওয়েল। আর ফ্র্যাঙ্কেনস্টাইন উপন্যাস, যেটাকে অ্যাডপ্ট করে সব মুভি তৈরি হয়, সেই উপন্যাসের লেখক ছিলেন ম্যারি শেলি।
পার্সি বেইস শেলি আর ম্যারি শেলি তাদের বিয়ের পরে 1817 সালে লর্ড বায়রনের বাসায় থাকতে গিয়েছিলেন। ওখানে আরও অন্যান্য সাহিত্যিকরাও ছিলেন। তো লর্ড বায়রনও একজন বিখ্যাত কবি, তিনি একজন বিখ্যাত ভিক্টোরিয়ান কবি। তো সে বাড়িতে অনেকজন সাহিত্যিকই গিয়েছিলেন। সেখানে ভূতের গল্প লেখার একটা প্রতিযোগিতা হচ্ছিল সবাই মিলে, আর সেই প্রতিযোগিতায় ম্যারি শেলি এই উপন্যাসটা লেখার আইডিয়া পান। (1813) সালে পার্সি বেইস শেলি যখন ম্যারি শেলির সাথে প্রেম করতেন, তখন কিন্তু তাদের কাছে কোনো ফোন ছিল না, ল্যান্ড ফোনও ছিল না। এই সময়টি ছিল আগের, তখন চিঠি লেখার যুগ ছিল। সবাই সবাইকে চিঠি লিখত কাগজে, আর কলমের কালিগুলো লিকুইড অবস্থায় দোয়াত নামের একটা জারে থাকতো। সেই কালি দিয়ে বেশি লেখালেখি করলে হাতে কালি ভরে কালচে হয়ে যেত। এই রকমের পুরনো একটা সময়ে ইংল্যান্ড থেকে পার্সি তার প্রেমিকা ম্যারি ওলস্টনক্রাফটকে লেখেন একটা চিঠি। সেই চিঠিটার অনুবাদটা এরকম: ও আমার প্রিয়তমা ভালোবাসা, কেন আমাদের আনন্দের সময়গুলো এত ছোট আর এত নিরবিচ্ছিন্ন? এমন আর কতদিন থাকবে? তুমি হয়তো এটা সবচেয়ে ভালো জানো যে তোমার অনুপস্থিতিতে আমার নিজেকে জঘন্য আর অশুদ্ধ কিছু বলে মনে হয়। বাকিদের প্রাণহীন চোখ যখন আমার দিকে শূন্য চোখে তাকিয়ে থাকে, তখন তাদের ঘৃণা আমার নিঃশ্বাসের সাথে প্রবেশ করে আমাকে সংক্রমিত করে। সেই অসুস্থতায় আমি নুইয়ে যাই। ও শুধু যদি ম্যারির বিশুদ্ধ চোখ দুটো আমাকে তাকিয়ে দেখত! আমার ধৈর্যের প্রশংসা করতে হয় যে আমি উদ্ভ্রান্তের মতো তোমার কাছে ছুটে আসি না শুধুমাত্র এক মুহূর্তের সুখের জন্য। যদিও আমি দেখা করতে দেরি করি, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছা হয় না? আমার স্বভাবে যা কিছু প্রফুল্ল আর যা কিছু মহিমান্বিত, তা আমাকে তোমার কাছে ডাকে। এই শীতল বিলম্বকে তিরস্কার করে, আমার সব ভয়কে উপহাস করে, আর আমার বিচক্ষণতাকে তাড়িয়ে দেয়। কেন আমি তোমার সাথে নেই? চিঠির এইটুকু বললাম। একটা সময় সবাইকে খুব ধৈর্য ধরতে হতো, আর কবি সাহিত্যিকরা চিঠি লিখে লিখে সাহিত্য চর্চা করতেন। এটা হচ্ছে এক ধরনের প্র্যাকটিস, চিঠি লিখে সাহিত্য চর্চার প্র্যাকটিস। যা হোক, গিলার্মো ডেল টোরোর ফ্র্যাঙ্কেনস্টাইন আমি এখনও দেখিনি। আপনারা মুভিটি দেখে থাকলে আমাকে জানাবেন, আর ফ্র্যাঙ্কেনস্টাইন নিয়ে কোনো পেইন্টিং করতে হলেও আমাকে জানাবেন। ভিক্টোরিয়ানরা যে শুধু রোমান্টিক চিঠি লিখতেন তা নয়, তারা অনেক রোমান্টিক পেইন্টিংও করতেন। এখন সেই ধরনের একটা পেইন্টিং নিয়ে কথা বলি। অনেকেই মনে করেন ওয়াটার কালার দিয়ে রিয়েলিস্টিক ছবি আঁকা যায় না, কাগজ ছিঁড়ে যায় ইত্যাদি। তাদের ধারণা ওয়াটার কালার করতে হলেই তাড়াতাড়ি শেষ করতে হবে। 1816 সালে জন্ম নেয়া স্যার ফ্রেডরিক উইলিয়াম বার্টন একদমই এই ধারণায় বিশ্বাসী ছিলেন না। এই পেইন্টিংটা একবার দেখুন। স্যার ফ্রেডরিক উইলিয়াম বার্টনের এই পেইন্টিংটির নাম দ্য মিটিং অন দ্য টুরেট স্টেয়ার্স। 1864 সালে আঁকা এই পেইন্টিংটা সম্পূর্ণভাবে ওয়াটার কালারে করা। কেন? স্যার ফ্রেডরিকের ছোটবেলায় একটা দুর্ঘটনা হয়। এ কারণে উনি ওনার বাম হাতটা ব্যবহার করতে পারতেন না, এবং যখন উনি তেল রঙে ছবি আঁকতেন তখন তার কাজ করতে অনেক সমস্যা হতো। তিনি ওই গন্ধটা নিতে পারতেন না। এজন্য তিনি এক্সক্লুসিভলি এবং শুধুমাত্র জল রঙের ছবি আঁকতেন।
এবং ওনার এই যে ছবি আঁকার যে নিয়মটা ছিল সেটাও খুব তাড়াহুড়া করা কোনো নিয়ম ছিল না। উনি প্রথমেই ক্যানভাসে হঠাৎ করে আঁকা শুরু করতেন না, সেটার জন্য তাকে কিছু প্রস্তুতি নিতে হতো। প্রথমে তিনি অন্যান্য কাগজে খসড়া করে আঁকতেন, আলো ছায়া আর ফর্ম নিয়ে বিস্তারিত স্টাডি করতেন, তারপর সেই অনুসারে আসল পেন্টিংয়ের সাইজে স্কেচও করতেন। তিনি মিনিয়েচার ব্রাশের সাহায্যে স্তরে স্তরে ধাপে ধাপে রঙের গভীরতা তৈরি করতেন। উনি চুলে গাম অ্যারাবিক দিয়ে ঔজ্জ্বল্য আনতেন আর গোয়াশ দিয়ে হাইলাইট করতেন। টুরেট স্টেয়ারটা আসলে কি? টুরেট স্টেয়ার মানে হচ্ছে স্টেয়ার টাওয়ার, অর্থাৎ একটা টাওয়ার, সিলিন্ড্রিক্যাল একটা লম্বাটে টাওয়ারের ভেতরে একটা পেঁচানো সিঁড়ি থাকে। সেই পেঁচানো সিঁড়িটাই হচ্ছে গিয়ে স্টেয়ার টাওয়ার। এখানে প্রহরীরা কর্তব্যরত থাকে। তো মিটিং ইন দ্য টুরেট স্টেয়ারের যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা স্যার উইলিয়াম ফ্রেডরিক বার্টন পেয়েছিলেন। উল্টা হয়ে গেল, স্যার ফ্রেডরিক উইলিয়াম বার্টন হবে। স্যার ফ্রেডরিক উইলিয়াম বার্টন পেয়েছিলেন একটি মধ্যযুগীয় ড্যানিশ ব্যালাড থেকে। ব্যালাড হচ্ছে এক ধরনের গান অথবা কাব্য, যেখানে কোনো হিরোইক অথবা ট্র্যাজিক গল্প গানের কথায় কথায় সাজানো থাকে। এটা ছিল মধ্যযুগে গেয়ে গেয়ে বিশাল কোনো ব্যক্তিত্ব অথবা দেবদেবীর বীরের গাথা লোকজনের কাছে ছড়িয়ে দেওয়ার একটা প্রচলন। আমরা যেরকমের এখন নিউজ ব্যবহার করি কিংবা এখন ইউটিউবে কথা বলি, সেরকমের আগে এই নিউজের পরিবর্তে সবাই ব্যালাড গাইতো। কিছু গায়কের দল তারা গ্রুপে গ্রুপে যে মেলায় যে এইগুলো গান গেয়ে গেয়ে কবিতার আকৃতিতে বিভিন্ন মানুষের কর্মকাণ্ডের কথা বলতো। তো এই ব্যালাডটা ছিল হেলেলিল আর হিলডাব্র্যান্ডকে নিয়ে। হেলেলিল আর হিলডাব্র্যান্ডের যে ব্যালাডটা, সেই ব্যালাডটার গল্পর অবলম্বনে স্যার ফ্রেডরিক এই পেন্টিংটা করেন। তো যেটা হয়েছে সেটা হচ্ছে হেলেলিল হচ্ছে আমাদের গল্পের নারী চরিত্র, উনি নায়িকা। তো হেলেলিল খুবই সিনেমেটিকভাবে কিংবা এক্ষেত্রে ব্যালাডিকভাবে প্রেমে পড়ে যান তার বডিগার্ডের। তো বডিগার্ডের নাম হচ্ছে হিলডাব্র্যান্ড, তিনি গল্পের পুরুষ চরিত্র। যদিও হেলেলিল আর হিলডাব্র্যান্ড বললে হঠাৎ করে মনে হয় যে কোনটা ছেলে মেয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে হেলেলিল হচ্ছে আমাদের নায়িকা আর হিলডাব্র্যান্ড হচ্ছে আমাদের নায়ক। বডিগার্ড হিলডাব্র্যান্ডও তার সাথে ডেটিং করতে শুরু করেন, দুজনের মধ্যেই খুব প্রেম। তো কিন্তু এখন হলে ডেটিং ব্যাপারটা অনেকটা সহজভাবে নিলেও তখন এগুলো খুবই স্ক্যান্ডালাস ব্যাপার স্যাপার ছিল। গত দশকেরও আমরা যত মুভি দেখতাম, সিনেমা দেখতাম, এগুলো খুবই খুবই ইট ওয়াজ লাইক এ বিগ ডিল, অনেক বড় সড়ো ভয়াবহ একটা ব্যাপার যে ওরে বাবা কেউ প্রেম করছে, প্রেম করলে মেরে ফেলতে হবে, কি করে এত সাহস হলো, ইত্যাদি ইত্যাদি। তো এই স্ক্যান্ডালাস ব্যাপারটা লোক জানাজানি হতে হতে মানুষজন প্রথমে গসিপ করছে, হয়তোবা দেখা যাচ্ছে যে তারা কোনো একটা জায়গাতে ঘুরতে গেছে কিংবা ফুচকা টুচকা খেতে গেছে, তখন হঠাৎ করে মানুষজন ওটা দেখে ফেলে একজন আরেকজনের সাথে কথা বলল। তো তাদের যে পরিবার, সেই পরিবারের মানুষজন হয়তো বা আশেপাশ দিয়ে যাচ্ছিল, তাদের কানেও এভাবে কথাবার্তা গেল। তো এরকমের বিভিন্ন রকমের গুজুর ফুসুর করতে করতে কানাঘুষো হতে হতে একটা সময় হেলেলিলের বাবার কানে গিয়ে ব্যাপারটা পৌঁছলো। খুবই স্ক্যান্ডালাস একটা ব্যাপার, মানে হিলডাব্র্যান্ডের সাহস কি করে হলো, এই রকমের সাহস সে কী করে পেল। তো ক্লাস বলে একটা ব্যাপার থেকে, ক্লাস ডিসক্রিমিনেশন, বডিগার্ড হয়ে এত আস্পর্ধা কী করে হলো। তো যেটা হয় সেটা হচ্ছে হেলেলিলের বাবা প্রচলিত ঢঙে হিলডাব্র্যান্ডকে মেনে ফেলার সিদ্ধান্ত নিলেন।
তো এই দায়িত্বটা তিনি কোনো একটা জল্লাদকে বলতে পারতেন, কোনো একটা মাস্তানকে বলতে পারতেন, হায়ার্ড কিলারকে বলতে পারতেন, নিজেও তরবারি নিয়ে ছুটে যেতে পারতেন। সেরকম কিছু না করে উনি ওনার 7 জন ছেলেকে পাঠালেন। ওনার 7টা ছেলে ছিল। এখন 7 জন ছেলেকে কেন পাঠানো দরকার হলো শুধুমাত্র একজন বেচারা মানুষকে মারতে? 7 জনকে পাঠানোর কি দরকার? তো 7 জনকে কেন পাঠানো দরকার হলো? নিজের 7 জন ছেলেকে উনি কেন একজন মানুষকে মারার জন্য উনি পাঠালেন, সেটার কারণটা হচ্ছে আমি বলছি কিছুক্ষণের ভিতর। আমাদের নায়ক যে হিল্ডাব্রান্ড, সে কিন্তু খুবই সাহসী একজন লোক। তিনি চোরের মতো সব কিছু ফেলে ছেড়ে চলে যেতে পারতেন, কিংবা বাস্তবিকালি বলতে গেলে উনি যদি গেম অফ থ্রোনসের কোনো ক্যারেক্টার হতেন, কারণ গেম অফ থ্রোনসের ক্যারেক্টারগুলো সাধারণত খুবই বাস্তবধর্মী কাজকর্ম করে, তারা মোটেও ফ্যান্টাসি চরিত্রের মতো খুব ভালো কিছু করে না। যদি গেম অফ থ্রোনসের ক্যারেক্টার হতেন তাহলে হয়তো বা তিনি হেলেলিলকে ফেলে রেখে পালিয়ে যেতেন, কিংবা হেলেলিলকে মেরে ফেলে রেখে পালিয়ে যেতেন, বা হেলেলিলকে কিডন্যাপ করেও নিয়ে যেতে পারতেন। তা না করে তিনি টাওয়ারের সিঁড়ি বেয়ে নিচে নেমে আসলেন এবং উনি সিদ্ধান্ত নিলেন যে সেই 7 জন ভাইকে উনি ফেস করবেন, একদম 7 ভাই চম্পা। তো তিনি সিঁড়ি বেয়ে নেমে আসার সময় সিঁড়িতে সেই টুরিস্ট স্টেয়ারে দেখা হলো তার হেলেলিলের সাথে। তো হেলেলিলকে পাশ কাটিয়ে যাওয়ার সময় তিনি তাকে বললেন যে তুমি কখনোই আমার নাম ধরে ডেকো না। এই কথাটা বলে তিনি সেই 7 জন ভাইয়ের সাথে দেখা করতে গেলেন। তো লড়াইয়ের মাঠে হিল্ডাব্রান্ড অমানুষের মতো হেলেলিলের ভাইদেরকে একজন একজন করে মেরে ফেলতে শুরু করলেন। হাজার হোক সে একজন বডিগার্ড, আর বডিগার্ডরা মারামারিতে খুবই এফিশিয়েন্ট হয়। তো আমার ধারণা এই জন্যই হয়তো বা হেলেলিলের বাবা 7 জনকে পাঠিয়েছিলেন, কারণ একজন হয়তো বা তার জন্য যথেষ্ট না। যেহেতু হিল্ডাব্রান্ড 7 জনকে একজন একজন করে মেরে ফেললেন, সেহেতু আমরা ধারণা করতে পারি যে তিনি অনেক শক্তিশালী ছিলেন। তো কোনো ভাই তার সাথে পেরে উঠতো না, একজন একজন করে সবাই মারা গেল। বাকি রইল সবচেয়ে ছোট ভাইটি। তো নিজের 6 ভাইকে এরকমের মুরগির মতো জবাই হতে দেখে হেলেলিলের আর সহ্য হলো না। কি করে একজন একজন করে পট করে বেড়ে ফেললো, কি একটা অবস্থা। সে হিল্ডাব্রান্ডকে ডেকে উঠে বলল, আমার ভাইকে ক্ষমা করে দাও হিল্ডাব্রান্ড, আমার ভাইকে ক্ষমা করে দাও, আমাদেরকে যেতে দাও। আর অমনি যা হবার হলো। হিল্ডাব্রান্ড কিন্তু হেলেলিলকে নিষেধ করেছিলেন যে তুমি আমার নাম ধরে ডেকো না, কারণ হেলেলিল তাকে ডাকলে তিনি দুর্বল হয়ে পড়বেন এই জন্য। আর এই মুহূর্তের দুর্বলতাটার সুযোগে হেলেলিলের সবচেয়ে ছোট ভাই হিল্ডাব্রান্ডকে খুন করে ফেললেন। এতক্ষণ ভোরে 6 জনকে একজন একজন করে পাষণ্ডের মতো মেরে ফেলার পরে এরকমের বিশাল দানবের মতো শক্তিশালী একজন লোক হঠাৎ করে যখন হেলেলিল তার নাম ধরে ডাকলো, তিনি হঠাৎ করে নিজের সমস্ত শক্তি হারিয়ে ফেললেন, এবং সমস্ত শক্তি হারিয়ে ফেলে তিনি কোনো কিছু বুঝে ওঠার আগে হেলেলিলের সবচেয়ে ছোট ভাইটি তাকে মেরে ফেলল। তো সবচেয়ে ছোট ভাইটি কিন্তু খুব একটা আদুরে নয়, সেও বেশ খানিকটা পাষণ্ডই। এই 7 ভাই পাষণ্ডের মতোই, তখন যুগটা একটু পাষণ্ড হওয়ার যুগ ছিল। তো সে হেলেলিলকে টেনে হিচড়ে নিজের ঘোড়ায় করে নিয়ে যাওয়ার পরে একদমই সেই সিনেমেটিক অবস্থার মতো তাকে সে নিজের টাওয়ারে তালা দিয়ে রাখলো। সেই নিজের টাওয়ারে তাকে নির্যাতন করা হলো এবং সবশেষে চার্জ বেলে তাকে বেঁচে দেওয়া হলো। তো
তো আমি এটা যেহেতু অনলাইনে পড়েছি যে চার্চ বেলে সেল করে দেওয়া যায়, চার্চ বেলটা কি এটা আমি এখনও শিওর না। আপনারা যদি কেউ জানেন আমাকে বলেন। আমি তো শুধু জানি যে কনভেন্টে দিয়ে আসা যায়, বা তখন কথায় কথায় মেয়েদেরকে ক্যাথলিক কনভেন্টে দিয়ে আসা হতো। তো স্যার ফ্রেডরিক উইলিয়াম বার্টনের পেন্টিংটি পেঁচানো সিঁড়ির হচ্ছে সেই অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য, যখন হিল্ডাব্রান্ড হেলেলকে বলেছিল যে কখনোই আমাকে নাম ধরে ডেকো না। পেন্টিংয়ে হেলেলিল আর হিল্ডাব্রান্ডের পোশাকের নকশা এত সূক্ষ্ম যে দেখলে ফটোগ্রাফি মনে হয়। মেডিভেল ব্যালাডের যে এসেন্সটা তার পুরোটাই এই পেন্টিংয়ে চলে এসেছে। চিত্রকর্মটা কিন্তু একটা ঐতিহাসিক একটা রেকর্ডের মতো। কেউ যখন এই পেন্টিংটা দেখবে তখন বলবে আচ্ছা ঠিক আছে, মধ্যযুগে মানুষজন এরকমের পোশাক পরতো, মানুষ এভাবে চলাফেরা করতো। এবং স্যার ফ্রেডরিকের পেন্টিংটির টেকনিক্যালিটির ব্যাপারে খুবই পার্টিকুলার ছিলেন। এমনকি তিনি পেন্টিংটি কিভাবে টাঙাতে হবে সেই ব্যাপারেও উনি নির্দিষ্ট ইনস্ট্রাকশন দিয়ে গিয়েছিলেন। 2012 সালে আইরিশ জনগণ এটাকে তাদের সবচেয়ে পছন্দের পেন্টিং হিসাবে ভোট দেন। এই পেন্টিংটার খেতাব হচ্ছে আয়ারল্যান্ডস ফেভারিট পেন্টিং। এখন আপনারা যদি কেউ এই পেন্টিংটা দেখতে চান তাহলে আপনাদেরকে ডাবলিনে যেতে হবে। ডাবলিনের ন্যাশনাল গ্যালারি অফ আয়ারল্যান্ডে এই পেন্টিংটি সংরক্ষিত আছে। আপনি কি জানেন সুনিধি নায়ক এখানে যে শাড়ি আর ব্লাউজটি পরে আছেন তার ডিজাইনার কে? তার ডিজাইনার হচ্ছে সাফিয়া সাথী। সাফিয়া সাথী একজন হাই এন্ড ফ্যাশন ডিজাইনার, যিনি মূলত হাই এন্ড ক্লায়েন্ট আর সেলিব্রিটিদের জন্য ফ্যাশন ডিজাইন করেন। উনি মূলত ব্রাইডালটাই বেশি করেন, ব্রাইডাল কিংবা পার্টি ওয়্যার। সো আপনারা তার ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন। খুবই স্টানিং সব ফ্যাশন আইটেম উনি ক্রিয়েট করেন। তো আমি ওনার যে ডিজাইনটা সেই ডিজাইনটাই ওই ছবি দেখে ওটাই আমি আঁকছি। আমি ওয়াটার কালার দিয়ে এই ডিজাইনটা কিভাবে আঁকলাম, অনেকেই ড্রয়িং ছাড়া পেন্টিং করেন, কিন্তু যেহেতু ব্লাউজের ডিজাইনটা অনেক সূক্ষ্ম ছিল সেজন্য আমি আগে ড্রয়িংটা করে নিয়েছিলাম। অনেকেই ড্রয়িং করার আগে ট্রেসিং করেন, মানে ট্রেসিং করে ড্রয়িং করেন, কিন্তু আমি ট্রেসিং করিনি। আমার পুরো ড্রয়িংটাই ফ্রি হ্যান্ড ছিল। শুধু মাঝে মধ্যে দেখবেন যে আমি পেন্সিল দিয়ে একটু করে খুঁটিয়ে খুব মাপ নিই, কারণ পেন্সিল দিয়ে সাইজ কম্পেয়ার করা হয় যে পেন্টিংয়ের একটা পার্টের তুলনায় আরেকটা পার্টের সাইজ কতটুকু ছোট বা বড়, কিংবা এটার লম্বালম্বি সামঞ্জস্যের সাথে এটার চওড়ার সামঞ্জস্য মিলছে কিনা, এরকমের কিছু মাপ থাকে পেন্টিংয়ে। তো সেই মাপগুলো নিয়ে হচ্ছে আমি ছবিটা এঁকেছি। আর যারা আমার পেন্টিংয়ের মধ্যে গ্রিড দেখেছেন, গ্রিডের যে পারপাসটা সেটা হচ্ছে যে খুব বড় যদি ক্যানভাস হয় বা খুব বড় যদি পেপার হয়, যেরকম আমি এখানে 20 বাই 20 ইঞ্চি কাগজে কাজ করেছি, তখন দেখা যায় যে শুধুমাত্র পেন্সিল নিয়ে মেজারমেন্ট নেওয়া সম্ভব হয় না, যে মাথার লম্বালম্বি সাথে হচ্ছে গিয়ে বডির যে জুয়েলারি পোর্শন ওইটা কতটুকু ডানে বা বামে, এটা শুধুমাত্র পেন্সিল দিয়ে কিংবা শুধুমাত্র দূরে দাঁড়িয়ে চোখে দেখে সবসময় কনফার্ম করে করা যায় না। বিশেষত আপনি যদি রিয়েলিজমে কাজ করেন তখন যে রেফারেন্স ফটোটা থাকে সেই রেফারেন্স ফটোটার ছবির সাথে মাপ দিয়ে একটু গ্রিড করে নিলে প্রপোর্শনটা বুঝতে সুবিধা হয়, যে মাথার তুলনায় বডিটা কোথায় আছে, বা হয়তোবা দেখা গেল যে মাথাটা অনেক বেশি ছোট হয়ে গেছে, বডিটা বড় হয়ে গেছে, কিংবা মাথাটা ববল হেডের মতো এত বড় হয়ে গেল, বডিটা ছোট হয়ে গেল। তো ওই
ওই প্রপোর্শনটা ঠিক রাখতেই হালকা করে একটা গ্রিড করে নেওয়া হয়। কিন্তু গ্রিড করলে আপনার চেহারা যে অটোমেটিক্যালি ম্যাচ করে যাবে এমন ভাবার কোনো কারণ নেই। পোর্ট্রেট ম্যাচ করতে হলে আপনাকে ড্রয়িং আর অ্যানাটমি ড্রয়িং শিখতে হবে। পেন্সিল ড্রয়িংয়ের পর আমি যখন পেন্টিং করি তখন আমি দুইভাবে পেন্টিং শুরু করি। একভাবে হচ্ছে ভেজা কাগজে রং দিয়ে, আর একবার হচ্ছে শুকনো কাগজে রং দিয়ে। অনেক সূক্ষ্ম ডিটেল পেন্টিং করার সময় আমি শুকনো অথবা ড্রাই কাগজে ডিটেল ব্রাশ দিয়ে রংটা দিই, আর তারপর আরেকটা ব্রাশ দিয়ে ব্লেন্ডিং করি। ব্লেন্ডিংয়ের সময় অন্য ব্রাশটি একবার ভিজিয়ে টিস্যুতে ভালো করে মুছে নিতে হয় যেন সুন্দরভাবে ব্লেন্ডিং করা যায়। এই ব্লেন্ডিং আর স্ট্রোকগুলো ভালোভাবে বসাতে একটু প্র্যাকটিস করা লাগবে, কিন্তু একটু চেষ্টা করলে আপনিও পারবেন। আমি প্রথমে অনেক সময় প্রথম লেয়ারে অনেকগুলো রং দিয়ে ব্লেন্ড করি যেন কালারটা আরও ভাইব্রেন্ট দেখায়। অর্থাৎ শুধু লাল অথবা শুধু সোনালি রং ব্যবহার করলে সাবজেক্টটা রিয়েলিস্টিক মনে হয় না। যে অবজেক্টগুলো আমরা লাল অথবা সোনালি হিসেবে পারসিভ করি সেগুলো আসলে ওই দুটো রং হয় না। লাল রঙের ফ্যাব্রিকে কমলা, হলুদ, ম্যাজেন্টা, খয়েরি অনেক রকম রং থাকে। এই ব্লাউজে আলো ছায়ার জন্য অনেকগুলো রং দেখা যাচ্ছে, যেমন স্কারলেট লেক, পার্মানেন্ট অরেঞ্জ, ক্রিমসন লেক, রোজ ম্যাডার হিউ। অনেকগুলো রং মিক্স করে লাল আর সোনালির এই শেডটা আনতে হয়। প্রথমে এক লেয়ারে অনেকগুলো রং বসিয়ে তারপর সেই লেয়ার শুকালে আরও লেয়ার দিয়ে অবজেক্টের ডেপথ ক্রিয়েট করতে হয়। আমাকে অনেকেই প্রশ্ন করে আপনি ওয়াটার কালারে হাইলাইট ক্রিয়েট করেন কিভাবে? কারণ অয়েল পেন্টিংয়ে তো সাদা রং দিয়ে হাইলাইট বানাতে হয়। হাইলাইট হচ্ছে যে অবজেক্ট অথবা সাবজেক্টের ছবি আঁকছি সে তাদের যে অংশে সবচেয়ে বেশি আলো পড়েছে সেই অংশটা সবচেয়ে বেশি হালকা, যেই অংশটা সবচেয়ে বেশি হালকা সেই অংশটা আঁকা। আমি হাইলাইট করি যে টেকনিকের মাধ্যমে সেটাকে লিফটিং বলে। লিফটিং হচ্ছে রং ছাড়া ব্রাশ পানিতে ভিজিয়ে অতিরিক্ত পানি টিস্যুতে মুছে তারপর পেন্সিলের মতো করে একটু একটু করে রং করা, ওই রং করা অংশের ওপরে আঁকা। এখানে রং বসানোর পরিবর্তে খালি হাফ ভেজা ব্রাশ দিয়ে নির্দিষ্ট ড্রয়িং অনুসারে রংটা উঠিয়ে নেওয়া হয়। হঠাৎ মনে হয় যে সাদা কলম দিয়ে নকশা ড্রয়িং করা হচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ইরেজ করা, বলা যেতে পারে যে পানি দিয়ে ইরেজ করা। আসলে এখানেও আমি ধাপে ধাপে রং উঠিয়ে নিচ্ছি, এটাই লিফটিং, রং হাইলাইট পোর্শনগুলো থেকে উঠিয়ে নেয়া। যেমন এখানে যে নকশা, এখানে নকশাগুলো আমার মনে হয় কাতান ফ্যাব্রিকের নকশা ছিল, সেটা হয়তো বা সোনালি নকশা ছিল, হাইলাইটের কারণে ওই অংশটুকু সাদা দেখাচ্ছে। তো এখানেও আমি রং দিয়ে কিছু অংশ, যে অংশতে বেশি আলো পড়েনি সে অংশতে সোনালি, আর যে অংশতে আলো পড়েছে ওই অংশতে আমি লিফটিং করে করে সাদা করে নিয়েছি। সুনিধি দিদির পিছনে যে কুশনটা দেখা যাচ্ছে সেই কুশনের ডিজাইনটা একটু ব্লার ছিল, কারণ কুশনটা আউট অফ ফোকাস ছিল। এখানেও আমি যেহেতু ডিজাইনগুলো খুব সূক্ষ্ম সে কারণে আমি আগে ডিটেল ব্রাশ দিয়ে ডিজাইনটা একটু স্কেচ করে নিয়ে তারপরে আমার যে ফ্ল্যাট ব্রাশ আছে ব্লেন্ডিংয়ের জন্য সেই ফ্ল্যাট ব্রাশটা দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি। এবং কুশনের যে এজটা দেখা যাচ্ছে সেই এজটাও কিন্তু কমপ্লিটলি ফ্ল্যাট না, সেই এজের উপরে অল্প একটু আলো পড়ার কারণে উপর দিয়ে হালকা সাদা একটু লাইন দেখা যাচ্ছে,
যাতে যাতে মনে হয় যে কুশনটা ক্যানভাস থেকে উঠে আসছে, আরও বেশি রিয়েলিস্টিক মনে হয়। আর কিছুক্ষণের মধ্যেই এই পেন্টিংয়ের প্রথম পার্টটা শেষ হয়ে যাবে। আসলে আসল যে পেন্টিংটা, অ্যাকচুয়াল পেন্টিংটা আমার অলরেডি কমপ্লিট হয়েছে। আমি প্রথম পার্ট বলতে বুঝাচ্ছি যে ভিডিওর প্রথম পার্ট। ভিডিওর প্রথম পার্টটা আমি একটু বড় করে করলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল যে আমি যদি তাড়াহুড়ো করে সমস্ত ভিডিওটা 1 ঘন্টার ভিতরে, কিংবা পেন্টিংয়ের স্পিড পেন্টিংটা 30 মিনিটের ভিতরে যদি আমি আটকানোর চেষ্টা করি, তাহলে হয়তো বা আমার ব্রাশিংয়ের অনেকগুলো পোর্শন মিস হয়ে যাবে। অনেক কিছু হয়তো বা আপনারা দেখতে পারবেন না, যে কিভাবে আমি টেক্সচারগুলো দিলাম, কিভাবে সাটল ওয়েতে আমি আলো ছায়াগুলো ধরলাম, কিভাবে যাতে জিনিসটা যাতে নরম মনে হয়, সফট মনে হয়, রিয়েলিস্টিক মনে হয়। তো এই ব্রাশিংগুলোর জন্য আমার কাছে মনে হয়েছিল যে এই ব্রাশিংগুলো দেখতে খুবই সুন্দর। তো আমি নির্দিষ্ট একটা সময়ের ভিতরে, 30 মিনিটের ভিতরে কিংবা 1 ঘন্টার ভিতরে আমি এই ব্রাশিংয়ের স্টাইলটা আটকে ফেলতে চাইনি। কিন্তু যেহেতু এখন আর মাত্র 15 মিনিটের মতো আছে, আমি চাই আর্ট নিয়ে আরও কিছু মজার মজার স্টোরি বলতে, যেরকমের হেলেলিনার হিলডা ব্র্যান্ডের স্টোরি নিয়ে বললাম। তো সেরকমের আরেকটা আর্ট নিয়ে আমি এখন একটু গল্প করতে চাচ্ছি। তবে এটা ফিকশনাল স্টোরি না, এটা একটা রিয়েল লাইফ স্টোরি। এই রিয়েল লাইফ স্টোরিটা হচ্ছে একজন মডেলকে নিয়ে এবং কয়েকজন আর্টিস্টকে নিয়ে, এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা শুনেও আপনারা অনেক মজা পাবেন। আচ্ছা, এই পেন্টিংটা কে কে দেখেছেন? এই পেন্টিংটার নাম অফেলিয়া, আর ছবিটা এঁকেছেন জন এভারেট ম্যালেই। উচ্চারণটা হচ্ছে ম্যালেই, বানানটা হচ্ছে MILLAIS। আমি প্রথমে বলছিলাম ম্যালেইস, কিন্তু আসলে উচ্চারণটা হচ্ছে ম্যালেই। তো এটা বলে শুরু করা যায় যে এখন কিন্তু আমরা একটা ভালো সময়ে থাকি। আমাদের সুবিধা, চট করে আমরা একটা ছবি তুলে নিই। যখন আমরা কারো ছবি আঁকতে যাই, তখন আমরা যে কোনো একজনের ছবি এঁকে তুলে নিতে পারি। আমরা পিন্টারেস্টে স্টাডি করতে পারি। পিন্টারেস্টে অলরেডি অনেক হাই ফ্যাশন মডেলদের ছবি থাকে, সেখান থেকে রেফারেন্স নিয়ে আমরা ছবি আঁকি। কিন্তু ক্যামেরায় আবিষ্কার আর ক্যামেরার ব্যবহার সহজলভ্য হয়ে যাওয়ার আগে মডেলদের পেন্টিংয়ের জন্য সিটিং দিতে হতো। কারণ একটা সময় ছিল যখন ক্যামেরা আবিষ্কার হলেও সেই ক্যামেরা সহজলভ্য ছিল না সবার জন্য। ক্যামেরা অনেক অনেক আকাশ ছোঁয়া দাম ছিল, এবং ক্যামেরা দিয়ে ছবি আঁকাতে পারতেনও যারা কিনা খুব ধনী তারা। তো এখনকার মতো এত সুবিধা তখন ছিল না। তখন যাদের যাদের ছবি আঁকতে হতো তাদেরকে সিটিং দিয়ে ছবি আঁকতে হতো। সবাই আর্টিস্টদের জন্য ঘন্টার পর ঘন্টা সিটিং দিয়ে দিয়ে তারপর ছবি আঁকিয়ে নিতেন। তো জন এভারেট ম্যালেই একটা পেন্টিং করার সিদ্ধান্ত নিলেন। পেন্টিংয়ের সাবজেক্ট হচ্ছেন অফেলিয়া। অফেলিয়া কিন্তু ফিকশনাল ক্যারেক্টার, সত্যিকার মানুষ নন। অফেলিয়া হচ্ছেন হ্যামলেট নামক প্লে অথবা নাটকের একজন চরিত্র। আর হ্যামলেট লিখেছেন শেক্সপিয়ার, অনেকেই জানেন এটা। হ্যামলেট যখন ওফেলিয়ার বাবাকে মেরে ফেলে, ওফেলিয়া তখন পানিতে ডুবে যান। জন এভারেট ম্যালেই ছিলেন প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের একজন ফাউন্ডিং মেম্বার। প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের উদ্দেশ্য ছিল রাফায়েল, মাইকেলঅ্যাঞ্জেলোর পরে যেসব শিল্পীরা আসেন তাদের আঁকার স্টাইলটাকে রিজেক্ট করা। তাদের আঁকার স্টাইলটা ছিল একটু বেশি স্টাইলাইজড ধরনের, অর্থাৎ তাদের নিজস্ব একটা আইডিয়াল ছিল যে মানুষের বডি ঠিক এরকমের হওয়া উচিত, যে তাদের হাত পা এরকমের ল্যাঙ্গুইড হতে হবে, তাদের চলাফেরা এরকমের দেবদেবীদের মতো হতে হবে। এরকমের একটা আইডিয়ালাইজড ভার্সনের উপরে বেস করে তারা ছবি আঁকতেন।
কিংবা মানে নিজেদের মতো করে গড়ে নেওয়া এবং ফিগার পেইন্টিংয়ে আরও ন্যাচারাল এবং ডিটেলড ফর্মে আঁকা। তো এখন আমরা সবাই আমাদের নিজেদের স্টাইলেই আঁকি, ও সেরকমের কোনো রেস্ট্রিকশন এখন কিন্তু আর নেই। এখন আমরা যেরকম রিয়ালিজমেও আঁকি সেরকমের আমরা নিজেদের মতো স্টাইলাইজড করেও আঁকি, সেটা ব্রাশিংয়ের ক্ষেত্রেও, সেটা ফর্মের ক্ষেত্রেও। এবং এটা খুবই ভালো একটা জিনিস যে আমরা সবাই একই মানে নিজেরা নিজেদের মতো নিজেদের ফর্মে নিয়ে কাজ করি। কিন্তু তখন হচ্ছে তো প্রি রাফায়েলাইট ব্রাদারহুড যেটা, তারা এই বিষয়টা খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছে। সেটার কারণটা ছিল এটা যে এই আইডিয়ালিস্ট ভার্সনে ছবি আঁকতে আঁকতে এই আর্টিস্টদের আসলে মানুষের শরীর ন্যাচারালি কীরকমের হয় সেটার সম্পর্কে আইডিয়া তেমন একটা ছিল না। তারা হয়তো বা জানতেনও না যে বডি ফিজিক্যাল কিভাবে ফাংশন করে, মানুষ আসলে কিভাবে হাঁটা চলা করে, বিভিন্ন মোশনে মানুষের শরীর আসলে কীরকমের দেখায়। তো তারা চিন্তা করলেন যে ন্যাচারালি মানুষ হিসাবে মানুষের মুভমেন্ট কেমন, তারা দেখতে কেমন, তাদের অ্যানাটমি কীরকমের, সেই বিষয়ে স্টাডি করাটা আসলে খুবই দরকার। যে কোনো কিছু স্টাইলাইজড করার আগে বা নিজের মতো করে এক্সপ্রেস করার আগে তারা চিন্তা করলেন যে আসলে তাদের মানুষের শরীর ন্যাচারালি কীরকম হয় সেটা বিষয়ে তারা স্টাডি করবেন। তো মিলেই চিন্তা করলেন তিনি রিয়েলিস্টিক করে ওফেলিয়ার ডুবে যাওয়ার দৃশ্যটি আঁকবেন। তো এজন্য স্টুডিওতে ডেকে আনা হলো এলিজাবেথ সিডালকে। ওফেলিয়ার যে পেইন্টিং, সেই পেইন্টিংয়ের যে মডেল ছিলেন সেই মডেলের নাম হচ্ছে এলিজাবেথ সিডাল। এলিজাবেথ সিডাল ছিলেন প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের গো টু মডেল। অর্থাৎ কিনা প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের যখনই কারো মডেলের দরকার হতো সবাই এলিজাবেথ সিডালকে ডাকতেন। তাদের শিল্পীরা যখনই আঁকতেন তখনই এলিজাবেথ সিডালকে ডেকে আনা হতো। তো এলিজাবেথ সিডাল ডেভরেলের পেইন্টিং 12th নাইটে ভায়োলা সিজারিওর রূপে মডেল দেন। তো 12th নাইট প্লেটা কেউ যদি পড়ে থাকেন তাহলে দেখবেন যে ওইখানে যে একজন নায়িকা থাকে উনি অনেক সময় ছেলে সেজে তার নায়কের সাথে দেখা করতে যেতেন, কিংবা উনি ওনার টুইন ব্রাদার সেজে, উনি ওনার যমজ ভাই সেজে ওনার প্রেমিকের সাথে দেখা করতে যেতেন। এটা হচ্ছে শেক্সপিয়ারের একটা কমেডি। তো সেই 12th নাইটের ভায়োলা কিংবা সিজারিও, তার যে দুই মেল ফিমেল ক্যারেক্টার, সেখানে সেই পেইন্টিংটার জন্য উনি মডেলিং শুরু করেন। এই মডেলিং শুরু করার আগে কিন্তু উনি হ্যাট শপে কাজ করতেন। হ্যাট শপে কাজ করলেও উনি নিজে নিজে অনেক ছবি আঁকতেন এবং উনি কবিতা লিখতেন। তো এই সূত্রেই, এই ছবি আঁকার সূত্রেই এবং কবিতা লেখার সূত্রেই একদিন ডেভরেলের সাথে দেখা। তো ডেভরেল এলিজাবেথ সিডালকে নিয়ে বলেছেন যে এলিজাবেথ সিডালের বর্ণনা দিয়েছেন তিনি এভাবে: রাজকীয়ভাবে লম্বা, খুবই সুন্দর শরীর আর চকচকে তামার মতো চোখ। তো ছবি আঁকার সূত্রে ডেভরেলের সাথে এবং প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের সাথে পরিচয় হলেও উনি বেশিরভাগ সময় মডেলিংই করতেন। তো আপনি যদি প্রি রাফায়েলাইট পেইন্টিং খুঁজে দেখেন তাহলে দেখবেন সবকটিতেই এই লাল চুলের এক নারীর পেইন্টিং আছে। সব মডেলের চেহারা দেখতে একই রকম। সব কয়টির জন্য মডেলিং করেছিলেন এলিজাবেথ সিডাল। তার স্বামীও প্রি রাফায়েলাইট ব্রাদারহুডের সদস্য ছিলেন। উনিও একজন শিল্পী এবং কবি ছিলেন। তিনি ছিলেন ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি। ডান্টে গ্যাব্রিয়েল রোসেটি আবার খুবই পজেসিভ ব্যক্তি এবং সিডালের সাথে এনগেজ থাকা অবস্থায় তিনি সিডালকে অন্য কোথাও মডেলিং করতে দিতেন না। তিনি নিজে সিডালকে অন্য কোথাও মডেলিং করতে দিতেন না বটে, কিন্তু উনি কিন্তু প্রায় যেখানে সেখানে যা খুশি তাই করে বেড়াতেন। তো 2 বছর তাদের বিয়ে টিকেছিল। 2 বছর পরে কি হয়েছিল সেটা আমি এখনই বলছি না। এলিজাবেথ সিডাল যখন ওফেলিয়ার জন্য সিটিং দেন তখন ঘোর শীতকাল।
লন্ডনের শীতকাল খুব সহজেই 0 ডিগ্রি এর নিচে নেমে যায়। সেখানে তুষার পড়ে, সবাইকে অবধারিতভাবে গরম কাপড় পরে থাকতে হয়। কিন্তু আমরা যারা শিল্পী, আমাদের জন্য যে কোনো আবহাওয়ায় ডাল ভাত। রোদের ভিতরেও আমরা প্লেন এয়ার পেইন্টিং করি, শীতের ভিতরেও আমরা বাইরে দৌড়াদৌড়ি করে ছবি আঁকি। যে কোনো আবহাওয়ায় লন্ডনের শিল্পীদের জন্য ব্রেড আর বাটার। আবার ফ্রেঞ্চরা বলে লট পুর লট, অর্থাৎ কিনা আর্ট ফর আর্টস সেক। অর্থাৎ আমরা যারা শিল্পী, তারা শিল্পের জন্য যে কোনো রকমের আবহাওয়া, দুর্যোগ, সব কিছু আমরা হ্যান্ডেল করতে পারি। আমরা হচ্ছি এক একজন ওয়ারিয়র এবং সোলজার। এবং আমাদের যারা মডেলরা আছেন, আমাদের ক্রুতে যারা আছেন, টিমে যারা আছেন, তারা সবাই এরকমের খুবই স্ট্রং। তো এই অমানসিক ঠান্ডার মধ্যেই মিলেই সিডালকে বললেন বাথটাবের পানিতে শুয়ে ডুবে যাওয়ার অভিনয় করতে হবে। বিকজ তিনি ওফেলিয়া প্লে করছেন। তো শীতের ভিতর গরম পানি থাকলেও কেন যেন গোসল করতে ইচ্ছে করে না, আর এটা তো বিদেশি শীত। তো গোসল করার পর এই শীতে শরীর কাঁপাকাঁপি বন্ধ হতে আমার নিজেরই কিন্তু কমপক্ষে 3 ঘন্টা লাগে। আর এলিজাবেথকে পানিতে ডুবে পোজ দিতে হবে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। রিয়েলিস্টিক ফিগার যেহেতু, তাকে পানিতে ডুবে পোজ দিতে হবে। তো সময়টা ছিল জানুয়ারি 1852 সাল। আর এলিজাবেথকে সাজতে হয়েছিল বিয়ের সাজে। তার পরনে যে ওয়েডিং গাউনটা ছিল, সেটা ছিল অ্যান্টিক সিলভার এমব্রয়ডারি করা আর খুবই ভারী, অর্থাৎ খুবই গর্জিয়াস এবং খুবই ভারী একটা গাউন। এবং আপনি যদি পেইন্টিংটা দেখবেন যে সেই পেইন্টিংয়ের ভিতরে যে ড্রেসটা ভারী হয়ে মাঝখান থেকে ডুবে যাচ্ছে এবং সেই ড্রেসের ভারে তার বডির উপরের পোর্শন এবং নিচের পোর্শন আস্তে আস্তে ডুবে যাচ্ছে। এই বিয়ের পোশাকে তিনি বাথটাবে নেমে গেলেন। বাথটাবে যে পানি, সেটা ছিল টেমস নদীর ময়লা পানি। লন্ডনের টেমস নদী আছে না, সেই টেমস নদী তো আগে এত পরিষ্কার সুন্দর ছিল না, তখন টেমস নদী অনেক ময়লা ছিল। মানুষ ওইখানে যে কি ফেলতো আর কি যে টয়লেট করতো তারাই জানে। তো এবং টেমস নদী থেকে যে গন্ধ আসতো, সেই গন্ধটা সহ্য করার মতো ছিল না। তো সেই ময়লা পানির মধ্যেই ওনাকে শুয়ে পড়তে হয়েছিল, যেন পানির টেক্সচারটা আসল নদীর পানি বলে মনে হয়। শীতের মধ্যে কিন্তু গরম পানিও ঠান্ডা হয়ে যায়। এজন্য বাথটাবের নিচে রাখা ছিল একাধিক অয়েল ল্যাম্প। কিন্তু একটা সময় ল্যাম্পগুলো সব নিভে যায়। মিলেই তখন গভীর মনোযোগে ছবি আঁকছেন, এজন্য সিডাল নড়তে পারছিলেন না। কারণ এখন উঠে পড়লে ছবির কম্পোজিশন নষ্ট হয়ে সব পরিশ্রম পণ্ড হয়ে যাবে। সিডাল এই ঠান্ডা ময়লা পানিতে শুয়েছিলেন টানা 5 ঘন্টা। এটা কল্পনা করা যায়? আমরা তো কি বলবো, হাত ধোয়ার জন্য হাতে পানি লাগাতেই ভয় লাগে, আর সেখানে উনি 5 ঘন্টা এই বরফ শীতল পানিতে শুয়েছিলেন। তার নালিশ করার মতো কোনো অবস্থা কিন্তু ছিল না। কারণ তিনি যদি এখন মনে করেন যে এখন আমাদের মডেলদের অনেক রেসপেক্ট, তারা ইচ্ছে করলে রাগারাগি করতে পারে, কিন্তু তার রাগ করে চলে যাওয়ার কোনো রকমের অবস্থা ছিল না। কারণ রাগ করে চলে গেলে অন্য আর্টিস্টরা তাকে আর কোনো মডেলিং জব নাও দিতে পারে, এবং মডেলিং জবগুলো তার দরকার ছিল। এর আগে তিনি একটা হ্যাট শপে কাজ করতেন, সেই হ্যাট শপে তার বেতন খুব একটা ছিল না। এখন মডেলিং জব তিনি অহরহ পাচ্ছেন, সুতরাং সেটা তার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো উনি এই 5 ঘন্টা এই ঠান্ডার ভিতরে এভাবেই শুয়েছিলেন। কিন্তু যখন সিডাল ফাইনালি দেখলেন যে উনি অসুস্থ হয়ে পড়ছেন, মিলেই যখন দেখলেন যে সিডাল অসুস্থ হয়ে পড়ছেন, তখন তিনি তাকে বাথটাব থেকে উঠে আসতে সাহায্য করেন। তো বলা যায় যে আত্মহননের পোজ দিতে গিয়ে সিডাল প্রায় মার্ডারই হয়ে যাচ্ছিলেন আর একটু হলে। এবং আসলেই এটা ইটস নট এ জোক করে না। এলিজাবেথের বাবা মা তো এত ক্ষেপে গেলেন যে তারা মিলেইকে সু করার ভয় দেখালেন যে আপনাকে সু করা হবে। তখন মিলেই সিডালকে ক্ষতিপূরণ দিতে বাধ্য হন এবং ডাক্তারের কাছে তাকে নেওয়া হয়।
ডাক্তার সিডলকে যে ওষুধটা প্রেসক্রাইব করলেন সেটা হচ্ছে লডেনাম। সমস্যা হচ্ছে এলিজাবেথ লডেনামে আসক্ত হয়ে পড়েন। ডাক্তাররা অনেক সময় অনেক কিছু দেয়, ডাক্তারের ওষুধেও মানুষজন অনেক সময় আসক্ত হয়ে পড়ে। তিনিও লডেনামে আসক্ত হয়ে পড়লেন এবং যখন তখন উনি লডেনাম অ্যাবিউজ করতেন। তো গ্যাব্রিয়েল রসেটির সাথে বিয়ের 2 বছরের মাথায় উনি সত্যিই লডেনামের ওভারডোজ করে ফেলেন। আর ওভারডোজ করে ওনার কি হয়, উনি মৃত্যুবরণ করেন। সো দেখা গেল যে তার পেইন্টিংয়ের মতো তিনিও একটা ট্র্যাজিক এন্ডে এসে চলে এসেছেন। খুবই স্যাড একটা ব্যাপার যে এই ছবির পেছনে কত হিস্ট্রি। এলিজাবেথ সিডল কিন্তু নিজেও কবি আর শিল্পী ছিলেন। তার অনেক কবিতার শত শত ড্রয়িং এখনও রয়ে গেছে, কিন্তু পুরুষতান্ত্রিক ভিক্টোরিয়ান সমাজে কেউ তার বুদ্ধিমত্তার পাত্তা দিতে চাননি। আপনারা সময় পেলে এলিজাবেথ সিডলের সব রকমের কাজ দেখে আসবেন, আর গ্যাব্রিয়েল রসেটিকে হালকা গালাগালি করতে পারেন, কারণ সিডল একজন সাহসী, পরিশ্রমী মডেল আর কবি এবং শিল্পী ছিলেন। আর মাত্র 1 মিনিট আছে, তো এই পেইন্টিংয়ের প্রথম পার্টটা এখানেই আমি শেষ করছি। পেইন্টিংয়ের বাকিটুকু কিভাবে আমি করলাম সেটা আমার পরের ভিডিওতে আসবে 1 সপ্তাহ পর। সবাই প্লিজ দেখবেন। সেখানেও পেইন্টিংয়ের পাশাপাশি, পেইন্টিংয়ের এক্সপ্লেনেশনের পাশাপাশি যে কীভাবে আমি কাজ করি সেগুলোর পাশাপাশি আমি বিভিন্ন রকমের পেইন্টিং নিয়ে বিভিন্ন রকমের গল্প করব। বিভিন্ন রকমের পুরনো পেইন্টিং, নতুন পেইন্টিং, কিংবা যে কোনো রকমের মজার গল্প করা হবে। তো প্লিজ সেটাও সবাই দেখতে আসবেন। আর যদি আমার এক্সেস বকর করা ছাড়া সব ভিডিওগুলো দেখতে চান, কোনো রকমের কাটিং ছাড়া, এই অল্পের ভিতরে কেটে ফেলা ছাড়া যদি পুরা প্রসেসটা দেখতে চান স্পিড পেইন্টিংয়ের ভিতরেই, তাহলে অবশ্যই আমার প্যাট্রিয়নে সাইন আপ করতে হবে। আমার প্যাট্রিয়নের লিংক ডিসক্রিপশনে দেওয়া রইল। ওকে দেন, গুড বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।